পানাম নগরীর ধ্বংসপ্রাপ্ত ভবন। বন্ধুরা, আজকে তুলে ধরব ইতিহাস থেকে হারিয়ে যাওয়া সেই নগরী পানাম সিটি। 1500 শতাব্দীতে যেখানে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন, সেই নগরীর ধ্বংসাবশেষ এখনো রয়ে গেছে এবং বেশ কিছু পুরাতন স্থাপনা যেগুলো দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। চলুন ঘুরে আসি ইতিহাস থেকে হারিয়ে যাওয়া সেই নগরী পানাম সিটি থেকে। এখন জানিয়ে দিব কোথায় থেকে কিভাবে আসবেন, কত টাকা খরচ পড়তে পারে বিস্তারিত। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ যাওয়ার জন্য ঢাকা গুলিস্তান থেকে বাসে করে প্রথমেই যেতে হবে মুরগাপাড়। ভাড়া পড়বে 60 থেকে 65 টাকা, সময় লাগবে 40 থেকে 50 মিনিট। গুলিস্তান থেকে স্বদেশ পরিবহন এসি বাস এবং নন এসি বাস পেয়ে যাবেন। শুধু ঢাকা থেকে নয়, যে কোনো জায়গা থেকে পানাম সিটি ভ্রমণের জন্য চলে আসতে হবে প্রথমেই মুরগাপাড়। মুরগাপাড় নেমে সিএনজি অথবা ব্যাটারি চালিত অটো নিয়ে যেতে হবে গন্তব্যে। ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা, সময় লাগবে 10 থেকে 15 মিনিট। যতই পানাম নগরীর কাছাকাছি যাচ্ছি ততই অন্যরকম এক আবেশে যেন দেহ মন শিহরিত হচ্ছে। ইতিহাস থেকে হারিয়ে যাওয়া সমৃদ্ধ এক নগর। সোনারগাঁ এক সময় ছিল বাংলার রাজধানী। কালের বিবর্তনে এটি নারায়ণগঞ্জ জেলার উপজেলা মাত্র। অল্প সময়ের মধ্যে চলে আসলাম প্রাচীন শহরের সম্মুখে। সেই পানাম সিটি শহরের প্রবেশের আগে চোখে পড়বে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুরাতন ভবনগুলো। মূল শহরে প্রবেশের জন্য একটু সামনে এগিয়ে যেন থ হয়ে গেলাম। এই এক পরিত্যক্ত শহর যেখানে কেউ আর বসবাস করে না। শুরুর রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরাতন ভবনগুলো। এখানে প্রবেশ করার জন্য জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে স্বাগতম। এখন দাঁড়িয়ে আছি প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ পানামনগর। আজকে তুলে ধরব পানামনগরের বর্তমান অবস্থা থেকে শুরু করে প্রাচীন বাংলার ইতিহাস। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রবেশদ্বারের পাশেই রয়েছে সিমেন্ট দিয়ে তৈরি একটি বই, যেখানে সংক্ষিপ্ত আকারে রয়েছে পানাম নগরীর ইতিহাস। হারিয়ে যাওয়া এই নগরীতে পা রেখে নিজেই যেন হারিয়ে গেলাম কল্পলোকের অতল তলে। একই অদ্ভুত বাস্তবতা যা মানতে বাধ্য মানুষ। এক সময় ছিল ধনী বণিকদের বসবাস। এই শহর যেন আজ পুরাতন এক ইট সুরকির স্তূপ। যেই বণিকরা কোটি কোটি টাকা ঢেলে তৈরি করেছিল সুরম্য অট্টালিকা, গড়েছিলেন ছাদের বসতি, তারা কি জানতো এটি এভাবে বিলুপ্ত হয়ে যাবে সবকিছু? বন্ধুরা, চলুন আগে জেনে নেই পানাম নগরীর পূর্ণাঙ্গ ইতিহাস। 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা, পশ্চিম শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসতো স্থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষা ও মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রম চিরস্থায়ী বন্দোবস্তর ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীল বাণিজ্য। সোনারগাঁয়ের প্রাচীন শহর ছিল এই পানাম। এই শহরে ঔপনিবেশিক ধাঁচের দোতলা ও একতলা বাড়ি রয়েছে প্রচুর। মূলত পানাম ছিল হিন্দু ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র। তাদের ব্যবসা ছিল ঢাকা, কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁয়ে অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকায় সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। বাংলার স্বাধীন রাজা 12 ভূঁইয়াদের অন্যতম ঈসা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। এই নগরী সমৃদ্ধ ছিলেন রাজধানী সোনারগাঁয়ে। এই কারণে ঈসা খাঁ প্রায় সময় আসতেন এখানে। শুধু তাই নয়, ঈসা খাঁ দূরত্বের রাজ অতিথিদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতেন এই নগরী।
ইতিহাসে রয়েছে একবার পারস্যের কবি হাফিজকে এই নগরী দেখার জন্য আমন্ত্রণ করেছিলেন তৎকালীন সুলতান গিয়াসউদ্দিন আজম খাঁ। কবি হাফিজ ওই আমন্ত্রণে খুশি হয়েছিলেন, কিন্তু সে সময় তার বয়স বেড়ে যাওয়ায় এখানে তিনি আসতে পারেননি। তবে অনেক খুশি হয়ে কবিতা লিখেছিলেন পানাম নগরী নিয়ে। সেই কবিতা পাঠিয়ে দিয়েছিলেন তৎকালীন সুলতানের কাছে। পরবর্তী সেই কবিতা পড়ে পারস্যের কিছু পর্যটক এখানে এসেছিলেন এবং এই নগরীর সৌন্দর্য দেখে তারা বিমোহিত হয়েছিলেন। পানাম নগরের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা পর্যন্ত। বাড়িগুলোর স্থাপত্য মুঘল, গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর নির্দেশন বিদ্যমান। প্রতিটি বাড়ির ব্যবহার, উপযোগিতা ও কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক থেকে উদ্ভাবনীর কৌশলতা ভরপুর। ভবনগুলোতে ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিক মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। এছাড়া এগুলোতে নকশা ও কাস্টুরনের কাজ নিখুঁত। কাস্টুরনের এই কাজগুলো ইউরোপের কাজের সাথে সমতুল্য। আছে সিরামিক্সের টাইলসের রূপায়ণ। প্রতি বাড়ির অন্তর্বাটি বাহিরবাটি দুইভাবে বিভক্ত। বেশিরভাগের বাড়ির ভিতরেই আছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনাও ছিল নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুই পাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া বা কূপ। নগরীকে জলমুক্ত রাখতে এর ভূমির খালের দিকে ঢালু করে রাখা হয়েছে। নগরীতে যাতায়াতের জন্য রয়েছে একটি মাত্র রাস্তা। নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ হয়ে। এই নগরের ভিতরে আবাসিক ভবন ছাড়া রয়েছে মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্তশালা, চিত্রশালা, দরবার কক্ষ, বিদ্যালয়, পুরনো জাদুঘর সহ আরো কত কিছু। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিয়ে রাখবেন, যেন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার এখানে চলে যায়। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর ভিডিও বিষয়ক কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। বন্ধুরা, আপনারা পানাম নগর ঘুরতে এসে অনেক সময় খাবারের জন্য বিভ্রান্ত হতে হয়। তাই আমি আমার আগের ভিডিওতে কোথায় খাবার খাবেন বলে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।